পশু কোরবানির পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়া সংগ্রহ চলছে। চামড়া নিয়ে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে লালবাগের পোস্তায় আছেন রকিবুল রাহাত। রাহাত, কাঁচা চামড়া সংগ্রহ কেমন চলছে এবং কোনো প্রতিবন্ধকতা আছে কিনা জানাবেন আমাদেরকে। সাহাব, কাঁচা চামড়া সংগ্রহ এই লালবাগের পোস্তায় আমরা দেখছি যে দুপুরের পর থেকেই মূলত শুরু হয়েছে। তবে দাম নিয়ে কিন্তু আমরা দেখছি যে ক্রেতা এবং বিক্রেতা, বিশেষ করে আড়তদার এবং যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটি দর কষাকষি চলছে। কিছুক্ষণ আগের একটি ঘটনা বললেই বিষয়টি স্পষ্ট হবে। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে একটি মাদ্রাসার 3 জন এখানে চামড়া বিক্রি করতে এসেছিলেন। তারা এখানে এসে তাদের যে চামড়া তার প্রতিটির মূল্য তারা বলেছেন 900 টাকা করে, কিন্তু এখানে যিনি ব্যাপারী রয়েছেন, ব্যাপারী প্রথমে 600 টাকা এবং শেষমেশ তিনি গিয়ে 700 টাকায় নির্ধারণ করেছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে সেই মাদ্রাসার যারা এসেছিলেন তারা চামড়া বিক্রি না করেই এখান থেকে ফেরত গেছেন। এমন আমরা বেশ কয়েকজনকে দিচ্ছি এবং দেখছি যেসব মৌসুমী ব্যবসায়ীরা বা এতিমখানা মাদ্রাসার যারা চামড়া সংগ্রহ করছেন তারা বলছেন যে গতবারের তুলনায় চামড়ার দাম কম, অথচ এবার সরকার কর্তৃক চামড়ার প্রতি বর্গফুট নির্ধারণ করে দেওয়া হয়েছে গত বছরের চেয়ে 5 টাকা বেশি। এবং সরকারিভাবে লবণ দেওয়া চামড়া কিন্তু বলা হয়েছে যে 1350 টাকা করে বিক্রি করা হবে। সেক্ষেত্রে তারা বলছেন যে সরকারিভাবে দাম বাড়ানোর পরেও কিন্তু চামড়ার ব্যবসায়ী যারা রয়েছেন তারা ঠিক দামটি দিচ্ছে না। উল্টো দিকে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু সরকার নির্ধারিত দাম বাস্তবায়ন হবে কিনা সেই বিষয়টি নিয়ে তারা অনিশ্চিত, সেজন্য তারা কিন্তু কম দামে চামড়া কিনছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে চামড়ার প্রসার মূলত বাড়ছে, অর্থাৎ পোস্তা এলাকায় আরও বেশি চামড়া আসছে। কিছুক্ষণ পরে হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল লালবাগের পোস্তা থেকে আমার কাছে সব শেষ। লালবাগের পোস্তা থেকে কাঁচা চামড়া সংগ্রহের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রকিবুল রাহাত। ট্রাক পিকআপে করে সংগ্রহ করা পশুর চামড়া নেওয়া হচ্ছে সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্পনগরে। সেখান থেকে আছেন আরিফ হোসেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। ট্যানারি পল্লীতে চামড়ার ট্রাক আসার সংখ্যা বাড়ছে, এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। সাহাব, ইতিমধ্যেই এই যে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে এখানে একের পর এক ট্রাক আসতে শুরু করেছে। আমরা দেখেছি সকাল 12টার পর থেকেই এখানে ট্রাক আসা শুরু করেছে এবং বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এখানে যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার সরকার নির্ধারিত যে দাম রয়েছে চামড়া সেটি কিন্তু বাড়ানো হয়েছে। তবে সেই দাম বাড়ালেও মাঠ পর্যায়ের যে মৌসুমী ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সেই দামে চামড়া কিনছেন না, তারা অনেক কম দামে কিনছেন। এবং যেটি লবণ ছাড়া যেই চামড়াগুলো অবশ্য সেই সরকার নির্ধারিত যে দামটি ছিল সেটি লবণযুক্ত চামড়ার। এছাড়া আমরা ট্যানারি মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে LWG সার্টিফাইড না হওয়ার কারণে চামড়ার যেই দাম, এক সময় তারা কিন্তু 3500 4000 টাকায় চামড়া কিনতেন, কিন্তু এখন সেই চামড়ার সরকারি নির্ধারিত মূল্যই কিন্তু 1300 1350 টাকার মতো। তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন কতটা পার্থক্য সেই এখনকার থেকে 15 থেকে 20 বছর আগের এবং বর্তমানের। এই জায়গাটির গ্যাপ কেন পূরণ করা যাচ্ছে না, এই হিসেবে তারা বলছেন তারা সরাসরি ইউরোপ এবং আমেরিকার মার্কেটে চামড়া পাঠাতে পারেন না। তাদের একটি বলয় তৈরি হয়ে এটি একটি জায়গায় আবদ্ধ হয়ে আছে, অর্থাৎ চাইনিজ যারা লোকজন রয়েছে তারা বাংলাদেশ থেকে এই অপরিশোধিত চামড়া চায়নায় নিয়ে গিয়ে এরপরে প্রসেসিং করে LWG সার্টিফাইড যে ট্যানারি রয়েছে এর মাধ্যমে বিদেশে এক্সপোর্ট করেন এবং সেখানে অনেক টাকা পান। এই বিষয়গুলো যদি সমাধান হয় তাহলে ট্যানারি মালিকরা চামড়ার দাম আরও বেশি দিতে পারবেন। তবে এবছর তাদের যে লক্ষ্যমাত্রা ছিল 70 থেকে 80 লাখ চামড়া, সেই চামড়া ট্যানারি মালিকরা সংগ্রহ করতে পারবেন বলে তারা বিশ্বাস করেন। বিসিক চামড়া শিল্পনগরের বিস্তারিত জানাতে সাভারের হেমায়েতপুর থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন। কোরবানির পর বিভিন্ন স্থান থেকে পশুর চামড়া আসতে শুরু করেছে যশোরের রাজারহাটে। চলছে লবণ দিয়ে সংরক্ষণের কাজ। এ নিয়ে আরও জানাতে চামড়াহাট থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, এবার বাজারে চামড়ার দাম কেমন যাচ্ছে এবং এ বিষয়ে আরও কোনো নতুন তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। সরকার যে চামড়ার দাম নির্ধারণ করেছে, বিশেষ করে গরুর চামড়া প্রতি বর্গ ফুট 55 টাকা 60 টাকা, যেটি গত বছর ছিল 50 থেকে 55 টাকা। তবে আমরা এই যে রাজহাটের যে বাজার রয়েছে এখানে আসছি, এখানে আমরা দেখছি যে প্রতি পিস চামড়া 200 টাকা থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং যদি পিস হিসাবে বলি, সরকার নির্ধারণ ছিল কিন্তু 1150 টাকা। সেক্ষেত্রে কিন্তু সরকার যে নির্ধারণের দাম রয়েছে তার থেকে কম দামে বিক্রি হচ্ছে।
এই যে বাজার রয়েছে এখানে, এবং খাসির যে চামড়া রয়েছে 22 থেকে 27 টাকা প্রতি বর্গ ফুট নির্ধারণ ছিল সরকারি, এবং বকরির যে চামড়া সেটি 20 থেকে 22 টাকা নির্ধারণ ছিল, সেটি কিন্তু বিক্রি হচ্ছে এখানে 5 থেকে 10 টাকা প্রতি পিস চামড়া। আর সেক্ষেত্রে যারা চামড়া নিয়ে আসছেন বাজারে এই হাটে, তারা কিন্তু বলছেন যে গত বছরের তুলনায় বছর তারা কিছুটা দাম কম পাচ্ছেন, এবং সার মিলে কিন্তু চামড়ার দাম কিছুটা কম রয়েছে। তবে যারা ব্যবসায় রয়েছেন তারা বলছেন যে এবছর লবণের দাম যেমন বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে মজুরির দাম বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে তাদের সবকিছু হিসাব করে চামড়া ক্রয় করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যে দাম রয়েছে সে দামের কম দামে কিনছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যে এখন সদ্য যে চামড়া, এই চামড়া কিন্তু লবণ এখনো মাখানো হয়নি, আর সেক্ষেত্রে দাম যে সরকার নির্ধারণ করেছে তার থেকে কম দামে বিক্রি হবে, এবং এই চামড়া কিন্তু লবণ লাগানোর পরে যে সরকারের নির্ধারণ যে 55 থেকে 60 টাকা সেটি নির্ধারণ থাকবে, এবং তারা টারানি মালিক রয়েছে সেখানে বিক্রি করবে। সব মিলে চামড়ার হাট কিন্তু আরো যে সপ্তাহে রয়েছে শনিবার সেখানে জমজমাট হবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের চামড়ার হাট থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন। ঢাকার বর্জ্য অপসারণের খবর জানাতে উত্তর সিটির আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। অলিতে গলিতে অনেক স্থানে এখনও কোরবানির বর্জ্য পাওয়া যাচ্ছে, এবং বর্জ্য অপসারণে তৎপরতা কেমন দেখছেন সেটা জানাবেন। শাহাব, আমি আগারগাঁও 28 নম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডে আছি, এবং একটা প্রতিশ্রুতি ছিল, সেটি হচ্ছে যে কোরবানির পরে 8 থেকে 10 ঘন্টার মধ্যে এই বর্জ্য পুরোপুরি অপসারণ করার। কিন্তু আপনি যেটি বলছিলেন যে অলিতে গলিতে এখন পর্যন্ত বর্জ্য দেখা যাচ্ছে, কারণ এই অলিগলি থেকে বর্জ্য নিয়ে আসার দায়িত্ব হচ্ছে পিকআপ ভ্যানগুলোর, যেখানে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রায় 400-র মতো 381টি পিকআপ ভ্যান নিয়োজিত রয়েছে, যারা ওয়ার্ড কিংবা এলাকা থেকে এই বর্জ্যগুলো নিয়ে আসছে এই এসটিএসে। এখান থেকে এই বর্জ্যগুলো এই পে লোডারের মাধ্যমে ডাম্প ট্রাক কিংবা বড় বড় ডাস্টবিনে করে এগুলো ফেলা হচ্ছে গিয়ে আমিন বাজারের ভাগাড়ে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু অলিগলিতে আপনি জানেন যে বৃষ্টি 11টা থেকে 12টার মধ্যে এই উত্তর সিটি কর্পোরেশনের এই এলাকাতে বৃষ্টি হয়, যে কারণে বর্জ্য অপসারণ করা সেই মুহূর্তে সম্ভব হয়নি, তার কিছুক্ষণ পরে থেকে আসলে বর্জ্য অপসারণ করা শুরু হয়েছে। এই কারণে এখন পর্যন্ত অলিগলি থেকে বর্জ্য যেখানে সেখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আরেকটি বিষয় যে ঢাকায় প্রত্যেকবারই যেটা বলা হয়ে থাকে যে 8 থেকে 10 ঘন্টার মধ্যে এই বর্জ্য অপসারণ করা হবে, কিন্তু পারতপক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেটি ধারণা করা হচ্ছে এবার 20,000 মেট্রিক টন বর্জ্য হতে পারে। তো এত বর্জ্য অপসারণ করার জন্য যে সক্ষমতা নিয়ে নামা দরকার, সে সক্ষমতা থাকলেও কিছু সীমাবদ্ধতার কারণে সেটি সম্ভব হয়ে ওঠে না। তবে উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ তারা বলছেন যে যতটা সম্ভব তারা এর মধ্যেই শেষ করার চেষ্টা করবে। আমরা এখানে যতগুলো এসটিএস ঘুরেছে এখন পর্যন্ত দেখেছি যে এখানে কর্মরত যারা রয়েছেন তাদের সদিচ্ছার কোনো অভাব নেই, তারা এখন পর্যন্ত এভাবেই কাজ করে যাচ্ছে। এমনকি এসটিএসে যে আসা বর্জ্যগুলো সেগুলো খুব বেশিক্ষণ এখানে থাকছেও না, আসার সঙ্গে সঙ্গে এখান থেকে এই ড্রাম ট্রাকে করে আমিন বাজারের যে ভাগাড় রয়েছে সেই ভাগাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সাহাব, এই ছিল আমার কাছ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আগারগাঁওয়ের 28 নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের আগারগাঁও থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন গালিব ইবনে রিয়াজ। রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে কলাবাগানে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে আগারগাঁওয়ে ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দ্রুত সময়ে আবর্জনা সরাতে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পরিচ্ছন্ন কর্মীদের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে কোথাও বর্জ্য থাকলে দ্রুত সিটি কর্পোরেশনের হটলাইনে ফোন করার আহ্বান জানানো হয়েছে। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে।
এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না। এপ্রিল উপযুক্ত সময় নয়, ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। সকালে ঈদ জামাত শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচন্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি অর্থবহ নির্বাচন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। অনেকদিন মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এজন্য সরকার চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সকালে মৌলভীবাজার কুলাউড়ার কৃষ্ণপুরে নিজ গ্রামের বাড়িতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। ত্যাগের মহিমায় সমৃদ্ধি ও শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন জাতীয় ঈদগাহের ঈদ জামাতে। সকালে 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ। ভেদাভেদ আর শ্রেণী বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে যান সবাই। ভাগাভাগি করেন ঈদের খুশি। জাতীয় ঈদগাহের ঈদের জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, এদিন জাতীয় ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন। এদিকে প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায় এবং সবশেষ জামাত হয় পৌনে 11টায়। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে আজ। ভারতের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে। ঈদের জামাতে অংশ নেন প্রায় 1 লাখ মুসল্লি। রাজস্থানের আজমির শরীফে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু অংশে এবং আফ্রিকার বিভিন্ন প্রান্তেও ঈদ আজ। তবে আফ্রিকার দেশ মরক্কোতে গবাদি পশুর সংকটে এবার হচ্ছে না পশু কোরবানি। সকাল থেকেই বিভিন্ন দেশের ঈদগাহ ও মসজিদের পাশাপাশি খোলা আকাশের নিচেও চলে ঈদের জামাত। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।